সকাল ৮টা বেজে ১০ মিনিট। মৃদুলা চায়ের পাতিল চুলা থেকে নামিয়ে ছাঁকনি খুঁজছে। পুরো রান্নাঘরে ছাঁকুনি দেখা নেই। এদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এমন সময় কলিং বেল বাজলো। মৃদুলা চিৎকার করে রিমিকে ডেকে দরজা খুলতে বলল। রিমি চেঁচিয়ে জানালো সে বাথরুমে। অগত্যা মৃদুলাকে গিয়েই দরজা খুলতে হলো। একটা ১৮-১৯ বছরের ছেলে দাঁড়িয়ে আছে, পোশাক আশাক মোটামুটি পরিপাটি, হাতে একটা বড় কার্টুন। ছেলেটা মৃদুলার হাতে কার্টুনটা দিয়ে বলল, আপনার জন্য। এই সাত সকালে তার জন্য কে পার্সেল পাঠালো? মৃদুলা কার্টুন হাতে দেখলো কোনো নাম ঠিকানা নেই। ছেলেটাকে জিজ্ঞেস করলো। কোথা থেকে এসছে? ছেলেটা জবাব দিল না। মুখ তুলে মৃদুলা দেখলো ছেলেটা নেই। কয়েক মুহূর্তের মধ্যেই গেল কোথায়? আজব। অবশ্য ওর দরজা থেকে গেটের দূরত্ব খুব বেশি না, কয়েক হাত এগুলোই কলা পসিবল গেট। গেটটা হাট করে খোলা, বাড়িওয়ালা দেখলেই চেঁচামেচি শুরু করবে। মৃদুলা কার্টুনটা রেখে গেটটা লাগিয়ে দিয়ে এলো। ভেতরে ঢুকে দরজা আটকে কাছে নিয়ে এলো সে। প্যাকেটটা কেটে ফেলতেই প্রথমে ভেতর থেকে একটা কার্ড বের হলো। মাখন রঙা কাগজে সুন্দর কালিতে লেখা, শুভ জন্মদিন মৃদুলা। ভীষণ অবাক হলো মৃদুলা। আজকের তারিখ মনে করার চেষ্টা করলো। আজ কি 15ই নভেম্বর? নিজের জন্মদিনের কথা নিজেরই মনে নেই, অথচ একটা সময় কত আগ্রহ নিয়ে দিনটার জন্য অপেক্ষা করে থেকেছে। কিন্তু তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা বা উপহার পাঠানোর মতো কেউ এই পৃথিবীতে আছে সেটা তার জানা ছিল না। খুব আগ্রহ নিয়ে সে ভেতরে তাকালো। তখনই রিমির আগমন। ব্রাশ করছে সে। কে পাঠাইছে? জানি না, দেখছি। বয়ফ্রেন্ড হইছে আর বলো নাই? ভালো। বলতে বলতেই বেসিনের দিকে গেল রিমি। এখন সে সময় নিয়ে গোসল করবে, তারপর বেরিয়ে যাবে। অস্থায়ী স্বামী আর কয়েকটা এদিক সেদিকের প্রেমিকদের কাছ থেকে সে যা উপহার পায় তাই অনেক। তাই হয়তো অন্যের জিনিসে তেমন আগ্রহ নেই। মৃদুলা অবাক হয়ে দেখলো ভেতরে অনেকগুলো জামার প্যাকেট। এত জামা! জামাগুলো খুব চমকালো নয়, তবে ভালো কাপড়, দেখতেও বেশ। তবে ভেতরে কোনো নাম ঠিকানা নেই। আশ্চর্য, ভূতে পাঠালো নাকি? মৃদুলা অনেক ভাবলো। গত কয়েক বছরে তার এমন কোনো মানুষের সাথে পরিচয় হয়নি যে তার জন্য দ্বিতীয়বার ভাববে। আশ্চর্য হলেও সত্যি, তার কোনো বন্ধুও নেই। রিমি এসে দাঁড়িয়েছে। মেয়েদের কৌতূহল বোধ হয় এমনই, নিজের হাজার থাকলেও অন্যেরটা দেখে না দেখে উপায় নেই। জামাগুলো হাত ধরে হালকা লেবু রাঙা জামাটা তুলে বলল, এটা পরলে তোমাকে যে লাগবে না। মৃদুলা মৃদু হাসলো। রিমিকে কিছু বলল না। বাক্সটা নিয়ে সে নিজের ঘরে ঢুকলো। প্যারকের পরিচয় না জানা পর্যন্ত জিনিস ব্যবহার করার কোনো মানেই হয় না। হঠাৎ একটা জামার গায়ে স্টেপলার দিয়ে আটকানো কার্ডটা চোখে পড়লো মৃদুলার। কার্ডটা সিএচ গ্লাস কোম্পানির মালিকের, নাম শরীফুল ইসলাম, ফোন নাম্বার, অফিসের ঠিকানা সব লেখা আছে। কার্ডের উল্টো পিঠে সাদা অংশে নীল কালিতে লেখা, বৃহস্পতিবার সকাল 10:30টায় অফিসে দেখা করবে। মৃদুলার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। এই গ্লাস কোম্পানির মালিকের নামও সে জীবনে শুনেনি। এর সাথে তার যোগাযোগের কোনো কারণও নেই। আজব তো, যাওয়া কি ঠিক হবে? কোনো বিপদ হবে না তো? এই শহরে কি হয় কিছুই বলা যায় না। হতেও পারে কোনো নারী পাচারকারী সংস্থা এটা ফাঁদ পেতে তাকে নিয়ে আটকে ফেলবে। ভাবনাটা গাঢ় হতেই হেসে উড়িয়ে দিল মৃদুলা। মতিঝিলের মতো ব্যস্ত এলাকায় একটা অফিসে কেউ তাকে অপহরণ করবে, ব্যাপারটা ভাবা যায় না। কিন্তু যাওয়া কি ঠিক হবে? অবশ্যই উপহার আর বিশেষ করে জন্মদিনে শুভেচ্ছা জানানোর ব্যাপারটা বেশ রহস্যময়। এই রহস্যের টানেই তাকে যেতে হবে বৃহস্পতিবারে। চায়ের কথা মনে পড়তেই রান্নাঘরে ছুটল মৃদুলা। চায়ের পাতিল উল্টে আছে। ধূসর রঙের বেড়ালটা তাকের উপর দাঁড়িয়ে সবুজ জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছে তার দিকে। 8তলা হালকা হলুদ রঙের দালান। নিচে রিসেপশন থেকে মৃদুলা জেনে নিল শরীফুল ইসলামের অফিস 6th ফ্লোরে। লিফটে উঠে বোতাম চাপল সে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। বদ্ধ জায়গা বলে নয়, প্রবল উত্তেজনায় বুকের ভেতর ভয়টা জেগে বসেছে। 7তলায় নেমে একটু এগিয়ে যেতেই সেদিনের পার্সেল নিয়ে যাওয়া ছেলেটাকে ট্রে হাতে দেখতে পেল সে। তার মানে ছেলেটা এই অফিসের পিয়ন। ওকে দেখতে পেয়ে ছেলেটা হেসে এগিয়ে এলো, বলল, আসুন ম্যাডাম, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন।
মৃদুলা অবাক হয়ে এগিয়ে গেল। দরজা আলতো খুলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো পিয়ন ছেলেটি। পেছনে মৃদুলা। তাকে দেখতে পেয়ে হাসি ফুটলো শরীফুল ইসলামের মুখে। লোকটাকে এক নজর দেখেই পছন্দ হয়ে গেল মৃদুলার। পুরো দস্তর সাহেব, কোটটাই পরা, দাড়ি গোঁফ মসৃণ করে কাটা, গায়ের রং ফর্সা, মুখটা গোলগাল, চোখের উপর কালো ফ্রেমের চশমাটা মুখে একই সাথে ভারিক্কি এবং সৌম্য ভাব এনে দিয়েছে। বয়স সম্ভবত 40-এর কাছাকাছি হবে। শরীফুল ইসলাম উঠে দাঁড়িয়ে মৃদুলাকে বসতে বললেন। পিয়ন ছেলেটাকে বললেন 2 কাপ কফি পাঠিয়ে দিতে। মৃদুলার অস্বস্তি ভাব পুরোপুরি কেটে গেছে। শরীফুল ইসলাম লোকটা তার মুখোমুখি বসে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। লোকটার পেছনে বিরাট জানলার কাচের ওপাশে ঢাকা শহরের যানজট চোখে পড়ছে। খোলামেলা আবহাওয়াটায় বোধহয় ভয়টা কাটিয়ে দিয়েছে মৃদুলা। শরীফুল গলা খাকারি দিয়ে বললেন, কেমন আছেন? ভালো। আপনাকে কেন ডেকেছি সে ব্যাপারে নিশ্চয়ই কোনো ধারণা নেই। না, তবুও যদি বলা হলো ধারণা করে বলুন কি কারণ হতে পারে, তাহলে কি বলবেন? সম্ভবত আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায়। আপনি বুদ্ধিমতী। আমি ভেবেছিলাম আপনি বলবেন আমি আপনার প্রেমে পড়েছি। কথাটা একেবারেই চোখাচোখ রেখেই বললেন শরীফুল। মৃদুলা খানিক লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। বলল, আপনি কম বয়সী হলে হয়তো তাই বলতাম। আবার শব্দ করে হাসলেন শরীফুল। এ লোকের কি হাসি রোগ আছে নাকি? শরীফুল বললেন, আমার বয়স অত বেশিও না, 42। যাই হোক, কাজের কথায় আসি। আপনাকে আবার সত্যি প্রয়োজন, বলতে পারেন এমন একটা কাজের জন্য যেটা শুধু আপনি পারবেন। বেতন ভালো দেব, পার মান্থ 30,000 টাকা। এখন আপনি রাজি হলেই খুলে বলবো। মৃদুলা বিস্ময় নিয়ে চুপ হয়ে গেল। 4টা সার্টিফিকেট নিয়ে এতদিন পুরো ঢাকা চষে বেরিয়েছে সে। একটা ভালো চাকরি পায়নি। যে চাকরিটা করছে তাতে তার এই শহরে থাকা খাওয়াই ঠিক মতো চলে না। আর এদিকে একজন তাকে সেদে ভালো চাকরি দিচ্ছে। কাজটা কি খুব কঠিন বা খারাপ কিছু? এত চিন্তার কিছু নেই, কাজটা বলছি। অবশ্য শোনার পর আপনি রাজি নাও হতে পারেন, তবে যদি হন তাহলে আমার খুব উপকার হবে। বলুন। আপনাকে আমার স্ত্রীর দেখাশোনা করতে হবে। না না, চমকাবেন না। নার্স বা আয়ার কাজ নয়। আপনাকে সেই পর্যায়ে ফেলার ঘৃষ্টতা করব না। আপনাকে আমার স্ত্রীর সঙ্গী হিসেবে আমার বাড়িতে থাকতে হবে। বলতে পারেন খুবই আরামের চাকরি। আপনি তাকে সঙ্গ দেবেন, তার সাথে গল্প করবেন, এই হলো কাজ। সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। ফেরার সময় আমার গাড়ি আপনাকে পৌঁছে দেবে। সাপ্তাহিক ছুটি একদিন শুক্রবার, সেদিন আমি বাড়িতে থাকি না। কিন্তু এমন অদ্ভুত চাকরির কারণ? সেটা আপনি নীলিমাকে দেখলেই বুঝতে পারবেন। আবার ওকে পাগল ভেবে বসবেন না। এমনিতে সুস্থ স্বাভাবিক মানুষ সে, শুধু মাঝে মধ্যে কিছু সমস্যা হয়। সেই সমস্যাটা কি সেটা উদ্ধার করা আপনার কাজ। আমি 100টা কাজে ব্যস্ত থাকি, ওকে সময় দেওয়া সম্ভব না। অথচ ওর কোথায় ঝামেলা হচ্ছে সেটা জানা আমার খুব প্রয়োজন। তার কারণেই আমার একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ দরকার ছিল, আর সেই মানুষটা আপনি। মৃদুলা চুপ করে ভাবতে বসলো। সে এমন চাকরি কখনোই চায়নি। এত পড়াশুনো করেছে সে কারো দেখাশোনার জন্য। এর চেয়ে 10-5টা দৌড়ের চাকরি ঢের ভালো। কিন্তু তাও তো সে পাচ্ছে না। দেখুন, চাকরিটা পেলে আপনার কোনো ক্ষতি নেই, উল্টো লাভই। আপনি সকাল দুপুরের খাবার আমার বাড়িতেই খাবেন। বাড়ি ভাড়া দেওয়ার পর অতিরিক্ত টাকা আপনি ময়মনসিংহ পাঠাতে পারবেন, সুদীপার কাছে। মৃদুলা প্রচন্ড চমকে গিয়ে চিৎকার করে বলল। সুদীপার কথা আপনি কি করে জানলেন? শরীফুল দুপাশে মাথা দুলিয়ে বললেন, আমি আপনার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই আপনাকে খবর দিয়েছি। প্লিজ কাম ডাউন, আমি অনেক কিছুই জানি। মৃদুলা বড় করে নিঃশ্বাস নিল। মাথাটা কেমন লাগছে তার। শরীফুল বলতে থাকলেন, নীলিমার সমস্যাটা মিটে গেলে আমি আপনাকে আমার কোম্পানিতে পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করে দেব। ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আপনার। পিয়ন এলো কফি নিয়ে। মৃদুলার সামনে রাখা হলো ধোয়া ওঠা কফির কাপ। চা কফি মৃদুলার কাছে অমৃতের মতো। এই কফিটা দেখতেই বেশ লোভনীয় মনে হচ্ছে। উঁচু হয়ে ফুলে ওঠা ফেনার উপরে কফির গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে। শরীফুল নিজের কাপ তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চিন্তায় পড়ে গেলেন দেখছি। ভাবুন, সাথে কফিটা শেষ করে ফেলুন, আমি একটু পর আসছি।
বলেই শরীফুল সত্যি ঘর থেকে বের হয়ে গেলেন। দরজাটা ভিড়িয়ে দিলেন। কফির কাপে চুমুক দিয়ে মৃদুলা আপন মনে তৃপ্তিজনক শব্দ করলো। ঘরটায় নজরও বুলিয়ে নিল একবার। বেশ বড় একটা ঘর। ডান পাশে দেয়াল জুড়ে একদিকে বইয়ের তাক, তাতে রঙিন মলাটের বেশ কিছু ইংরেজি বই শোভা পাচ্ছে। আরেক পাশে গাদা গাদা ফাইল সুন্দর করে সাজিয়ে রাখা। বাম পাশের দেয়ালে শরীফুল ইসলামের একটা ছবি বড় করে বাঁধিয়ে টানানো। হাতে পুরস্কার কিসের কে জানে। তার নিচে সোফা সেট। ঘরে তেমন আসবাবপত্র নেই। মাঝখানে এই কাচের টেবিল। টেবিলের একপাশে ফুলদানিতে কয়েকটা গোলাপ। সেগুলো জীবন্ত নাকি প্লাস্টিকের বুঝতে পারল না মৃদুলা। তার মাথা কাজ করছে দ্রুত গতিতে। সিদ্ধান্তের কাছাকাছি এসে আটকে আছে সে। ঠিক 10 মিনিট পর ভেতরে ঢুকলেন শরীফুল। জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত নিলেন? আমি কাজটা করব। মৃদুলা রাজি হয়ে যাওয়ায় ভীষণ খুশি হয়ে গেলেন শরীফুল। চেয়ারে হেলান দিয়ে বললেন, এবার আমার শর্তগুলো বলছি। শর্ত? অবাক হলো মৃদুলা। এর মধ্যেও আবার শর্ত? আপনাকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে, যেখানে লেখা আছে যতদিন নীলিমা ঠিক না হয়ে যাচ্ছে ততদিন আপনি তার দেখাশোনা করবেন। এটা কেমন কথা? আমার কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে না? আমি আপনার স্ত্রীকে এখন পর্যন্ত দেখিনি। তাকে ঠিক করতে পারবো এমন কোনো নির্ভরতা আমি কেমন করে দিব? আর উনি চিরকাল অসুস্থ থাকলে আমি কি চিরকাল আপনার বাধা হয়ে থাকবো? জি না, এই কন্ট্রাক্টের মেয়াদ 3 বছর। এরপরেও যদি নীলিমা ঠিক না হয় তাহলে আপনি চলে যেতে পারেন। আর আগেই ঠিক হয়ে গেলে আপনি সেটার বদলে অফিসে চাকরি পেয়ে যাবেন। আমি এত কিছু মানতে পারবো না। সাব বলে দিল মৃদুলা। সেখান থেকে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। শরীফুল মৃদু হেসে বললেন, যাওয়ার আগে আরেকবার ভেবে দেখুন মৃদুলা, নীলিমা সুস্থ হওয়ার পর আপনাকে যে চাকরিটা দেব সেটা পার্মানেন্ট। বেতনও ভালো হবে। সারা জীবন খুঁজলেও তেমন চাকরি আপনি পাবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে একমাত্র আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পারেন। তাই যে কোনো মূল্যে আমাকে আপনার প্রয়োজন। ধরে নিন তাই। মৃদুলা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে শরীফুলের দিকে তাকিয়ে রইল। লোকটাকে দেখতে বিনয়ী মনে হলেও ভেতরে ভেতরে বেশ ধূর্ত। চাচ্ছেটা কি আসলে? আর এই নীলিমা নামক মহিলাটারই বা কি সমস্যা? মৃদুলার পা তার কথা শুনল না। অফিস কক্ষে খুঁটি গেড়ে দাঁড়িয়ে রইল। টাকার অঙ্কটা এই মুহূর্তে তার কাছে যথেষ্ট লোভনীয়। 3টা বছরই তো দেখতে দেখতে কেটে যাবে। আর এক জীবনে অদ্ভুত কিছু অভিজ্ঞতা থাকলে ক্ষতি কি? তাহলে কি ঠিক করলেন? শরীফুলের কথায় ঘোর ভাঙল মৃদুলা। সে একটু চমকে উঠে বলল, কন্ট্রাক্ট পেপার কি রেডি? হ্যাঁ, আসুন। ডিসেম্বর মাসের 1 তারিখ। মৃদুলা শরীফুলের দেওয়া জামাগুলো থেকে দেখছে কোনটা পরা যায়। এই জামাগুলো সেদিন তাকে পাঠানো হয়েছিল নতুন চাকরিতে যাওয়ার সময় পরে যাওয়ার জন্য। মৃদুলার যে ভালো জামা কাপড় নেই সেটাও শরীফুল জানতেন। মৃদুলা দেখলো সেদিন রিমি যে লেবু রঙের জামাটা বের করেছিল সেটাই চোখে লাগছে বেশি। সে জামাটা পরে নিল। তার গায়ে একদম ঠিকঠাক মতো লাগলো সেটা। একটু আগেই গোসল সেরেছে মৃদুলা। ভেজা চুলের কিছুটা লেপ্টে আছে গলার সাথে। পিঠময় ছড়ানো চুলগুলো নেমে গেছে কোমর ছাড়িয়ে। নিজেকে খুঁটিয়ে দেখলো মৃদুলা। সে দেখতে যথেষ্ট সুন্দর। চোখগুলো ভাসা ভাসা। কাজল না দিলেও ঘন পাপড়ির কারণে চোখটা কাজল পরানো মনে হয়। মাখনের মতো গায়ের রং পুরে তামাটে হয়ে গেছে। তাতে তাকে খারাপ লাগছে না, উল্টো আকর্ষণীয় লাগছে। মাঝারি ঠোঁট দুটোতে হালকা লাল লিপস্টিক ছুঁয়ে দিল মৃদুলা। চুলগুলো আটকে ফেললো পাঞ্চ ক্লিপ দিয়ে। নতুন একটা পার্স কিনেছে, তাতে মোবাইল আর কিছু টাকা নিয়ে নিল। ঘড়িতে বাজে 8টা 15। আজকে তাকে নিয়ে গাড়ি আসার কথা। বাড়ি চিনলে তারপর থেকে নিজেই যেতে হবে। গাড়ি আসবে 8টা 30-এ। তার বাসা থেকে শরীফুল ইসলামের বাড়ি খুব বেশি দূরে নয়। রিমির ঘরে উকি দিল মৃদুলা। বেঘুরে ঘুমোচ্ছে। এসেছে সকাল 7টায়। গত রাতে স্বামীর কাছে ছিল সে। রিমির জীবনটা তার থেকে অনেক বেশি অদ্ভুত ভাবল মৃদুলা। তাদের দুজনের কেমন করে দেখা হলো সেটা আরো বেশি অদ্ভুত। রিমি মফস্বলের মেয়ে। দীর্ঘদিনের প্রেমিকের হাত ধরেই পালিয়ে এসেছিল শহরে। এসেই দেখলো তার প্রেমিকের এখানে সংসার আছে, 2টো ছেলে মেয়েও আছে। সে এলেও প্রেমিকে একটা বাড়ি ভাড়া করে রাখলো। স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে প্রায় চলে আসতো রিমির কাছে। রিমি ছিল এক প্রকার রক্ষিতার মতো। ব্যাপারটা সহ্য হচ্ছিল না তার। এক সময় সে বিদ্রোহ করলো। লোকটার স্ত্রীকে সব বলে দেওয়ার চেষ্টা করলো। তখন বাধ্য হয়ে রিমিকে বিয়ে করলো সে।
স্ত্রীকে সরিয়ে নিল অন্য কোথাও, যেখানে রিমির নাগাল পৌঁছবে না। বিয়ে হলেও রিমির জীবনে সৌভাগ্যের বদলে নেমে এলো দুর্ভাগ্য। তার স্বামী তাকে প্রায় মারধর করতে শুরু করলো। মদ খেয়ে সে অকথ্য ভাষায় গালাগাল করতো আর নির্যাতন শুরু করলো। শুধু এই পর্যন্ত হলেও রিমি মেনে নিত, কিন্তু কিছুদিন পর ওর স্বামী বাইরের মেয়ে নিয়ে আসতে শুরু করলো। রিমির ধৈর্যের বাঁধ ভেঙে গেল একটা সময়। সে পালিয়ে গেল সেখান থেকে। একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিল রিমি। ছোট্ট একটা বাসা ভাড়া পেয়েছিল বস্তির মতো এলাকায়। দুর্ভাগ্য সেখানেও তাড়া করে বেড়ালো তাকে। সহকর্মী প্রতিবেশীরা সুযোগ পেলেই তাকে ছিঁড়ে খাওয়ার তালে থাকতো। রিমির মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ বলতে হবে, সাথে নিজেকে বদলে নেওয়ারও। কালো জগতে পিষ্ট হতে হতে সে নিজেই অন্ধকারে পা বাড়ালো। অচিরেই তার প্রেমিক জুটে গেল বেশ কিছু। সহজলভ্য সে নয়, যার কাছ থেকে ভালো টাকা উপহার পাওয়া যাবে। রিমি তার কেমন করে যেন ফেলে আসা স্বামীর সাথেও তার যোগাযোগ হয়ে যায়। সেই স্বামীও তাকে হাত খরচ দেয়, জিনিসপত্র কিনে দেয়। বিনিময়ে সপ্তাহে 2 দিন সে পুরনো ফ্ল্যাটে রাত কাটায়, তবে একেবারে ফিরে যায়নি সেখানে। তারপর একটা ঘটনার মাধ্যমে মৃদুলার সাথে দেখা। এখন তারা একই বাসায় সাবলেট থাকে। রিমি চাকরি ছেড়ে দিয়েছে। এমনিতে যা পায় তাতেই তার বেশ ভালো চলে যায়। কলিং বেলের শব্দে সম্বিত ফিরে পেল মৃদুলা। পিপ হলে চোখ রেখে দেখলো ড্রাইভারের পোশাক পরা এক লোক দাঁড়িয়ে আছে। তার মানে এসে গেছে ড্রাইভার। সে রিমিকে আলতো করে ধাক্কা দিয়ে জাগিয়ে দরজা লাগিয়ে দিতে বলে বেরিয়ে গেল। মৃদুলা যতটা আলিশান বাড়ি ভেবেছিল, শরীফুল ইসলামের বাড়ি তার চেয়ে অনেক বেশি আলিশান। বিশাল লোহার গেটটা খুলতেই ভেতরে মস্ত লনা। পুরোটা কাঁচা সবুজের রঙের ঘাসে ঢাকা। বাড়ির চারদিকে উঁচু সীমানা প্রাচীর। প্রাচীর ঘেঁষে বড় বড় মেহগনি গাছ। একপাশে একজন মালি নজরে পড়ল, মেশিন দিয়ে ঘাস ছাঁটাই করছে। দালানটা ঠিক বাড়ির মাঝখানে। দোতলা সাদা আর হালকা গোলাপির মিশ্রণে রং করা। দোতলার কার্নিশ বেয়ে নেমে এসেছে বাগান বিলাস। বাড়ির বারান্দায় এসে গাড়ি থামলো। মৃদুলা মাটিতে পা দিতে না দিতে কোথা থেকে একটা ধবধবে সাদা লোমওয়ালা কুকুর দৌড়ে এলো তার দিকে। ঘেউ ঘেউ করে ঘুরতেই থাকলো মৃদুলা চারপাশ দিয়ে। মৃদুলা ভরকে গেল, চিৎকার করে দুহাতে মুখ ঢাকলো সে। তখনই শরীফুল ইসলামের গলা শোনা গেল। কুকুরটাকে শান্ত করলেন তিনি। তারপর মালিকে ডেকে তার হাতে কুকুরের সার্ভ করে কুকুরকে দিয়ে মৃদুলার দিকে তাকিয়ে অস্বস্তি মাখা হাসি দিলেন। বললেন, সরি, আপনি কি খুব ভয় পেয়ে গিয়েছিলেন? মৃদুলা ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি। ভেতরে ঢুকলো তারা। ঢুকে মৃদুলা একটা মহিলাকে দেখতে পেল সোফায় কুশন ঠিক করছে। খুব সাদামাটা বেশভূষা হলেও মৃদুলার বুঝতে অসুবিধা হলো না, ইনি শরীফুল ইসলামের স্ত্রী নীলিমা। নীলিমার চেহারা থেকে যেন আভা বের হচ্ছে। লালচে গায়ের রং, চোখ দুটো পদ্মের মতো, চুলগুলো আলতো করে খোপা করা, আর পরে একটা সবুজ রঙা সুতির শাড়ি পরনে। হাতে এক গাছি চুড়ি, গলায় চিকন স্বর্ণের চেন, কানে ছোট্ট এক জোড়া দুল, নাকে একটা বিন্দুর মতো হীরের নাক ফুল। তবুও দেখতে রানীর মতো লাগছে। মৃদুলা হা করে চেয়ে রইল তার দিকে। এত সুন্দর মহিলা সে বোধহয় আগে কোনোদিন দেখেনি। বয়স কত হবে ইনার? 25 থেকে 35, যে কোনো বয়স হতে পারে। নীলিমা মৃদুলাকে দেখতে পেয়ে এসে এগিয়ে এলো। তার একটা হাত ধরে বলল, কেমন আছো? এমন সরল অভিব্যক্তিতে একেবারে গলে গেল মৃদুলা। প্রত্যুত্তরে হেসে বলল, ভালো, আপনি? সকালের নাস্তাটা একসাথে খেলো তারা। শরীফুল বের হয়ে গেলেন নাস্তা করে। নীলিমা মৃদুলাকে নিয়ে বের হয়ে এলো লনে। সকালে খাওয়ার পর খানিক হাঁটাহাঁটি করা নীলিমার অভ্যাস। পায়ের তলায় ঘাস খুব নরম। পা দিতেই জুতোর পাতলা সোলের ভেতর দিয়ে শিশিরের অস্তিত্ব টের পেল মৃদুলা। ইচ্ছে হলো খালি পায়ে হাঁটতে। কুকুরটার সাথেও তার পরিচয় করিয়ে দিল নীলিমা। কুকুরটার নাম জ্যাক। মৃদুলার অবশ্য মনে হলো জ্যাক না হয়ে এর নাম গোল্লা রাখলে ভালো হতো। একদম গোল বলের মতো দেখতে জন্তুটা। জ্যাক কিছুক্ষণ মৃদুলার পায়ের সাথে গা ঘেঁষে তাকে ঘিরে কয়েক চক্কর দিয়ে ভালো করে চিনে নিল। বাড়ির বাইরেটা ঘোরা শেষ হলে তারা ভেতরে গিয়ে বসলো। নীলিমা বোধহয় কম কথা বলে, তেমন কিছুই কথা হলো না তাদের মাঝে। সকাল গড়িয়ে দুপুর হতেই প্রথম অঙ্গতিটা চোখে পড়ল মৃদুলার। খেতে বসে নীলিমার হঠাৎ মাংসের বাটিটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুলাকে বলল, কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, কিসের শব্দ? এই বাটির ভিতর থেকে আসছে। মানে?
মৃদুলা কোনো প্রকাশ শব্দ শুনতে পেল না। সে হতভম্বের মতোই তাকিয়ে রইল। নীলিমার সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ বাটির দিকে তাকিয়ে তারপর সেটা নিয়ে সোজা ফেলে দিল ময়লার ঝুড়িতে। মৃদুলা অবাক হয়ে তাকিয়ে রইল। নীলিমা এবার নিজে রান্নাঘরে গিয়ে অন্য বাটিতে সেই তরকারি নিয়ে এলো। বিকেলে তেমন কিছু হলো না। সন্ধ্যের মুখোমুখি সময়ে মৃদুলা যখন চাকরির প্রথম দিনেই একঘেয়ে অনুভব করতে শুরু করেছে, তখনই কাণ্ডটা ঘটলো। নীলিমা একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল সোফায়। মৃদুলা পাশেই বসেছিল। হঠাৎ ঘুম ভেঙে নীলিমা কিছুক্ষণ দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুলার দিকে। তারপর হঠাৎ লাফিয়ে উঠে তার গলা টিপে ধরলো। বলতে শুরু করলো, তুই কে? সত্যি করে বল, তোকে কি শরীফ বিয়ে করেছে? তুই এখানে আমাকে মারতে এসেছিস? দুপুরবেলা তুই আমার খাবারে বিষ মিশিয়েছিলি না? মৃদুলা কিছুই বুঝতে পারলো না। দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল নীলিমাকে। ছিটকে সরে গেল নীলিমা। প্রচন্ড রাগে আগুনের মতো হয়ে গেছে তার চেহারা। হঠাৎ টলে উঠল সে। মাথা ঘুরে পড়ে গেল মেঝেতে। মৃদুলা চোখ ভর্তি পানি নিয়ে চেয়ে রইল সেদিকে। এগিয়ে যেতে ইচ্ছে হলো না। নীলিমাকে ধরতে ছুটে এলো ভুলু খালা। এই বাড়িতে দুজন কাজের লোক, একজন ভুলু খালা, অন্যজন শিমু। ভুলু খালা বাড়ির দেখাশোনা করেন, শিমু রান্না করে। আরেকটা ছুটা বুয়া ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়। বাইরের কাজ করার জন্য মালি ছাড়াও একটা ছেলে থাকে। ভুলু খালার বয়স 50-এর কাছাকাছি হলেও শরীরে ভালোই জোর। নিজেই নীলিমাকে তুলে সোফায় শুয়ে দিল। মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরালো তার। নীলিমার জ্ঞান হতে সে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিং ফ্যানের দিকে। মনে হলো সে জেগেও ঘুমিয়ে আছে। ভুলু খালা বাতাস করতে থাকলেন একটা ম্যাগাজিন দিয়ে। হঠাৎ নীলিমা উঠে বসলো, বলল, আমি একটু ঘুমাবো। ভুলু খালা নীলিমাকে ধরে নিয়ে গেল তার ঘরে। মৃদুলা তখনও দাঁড়িয়ে। পেছন দিকটায় ছিল বলে জ্ঞান ফিরে নীলিমা তাকে দেখতে পায়নি। দেখলে কি আবার আক্রমণাত্মক হয়ে উঠত। মৃদুলার ভয় হতে লাগলো। তার নজরে পড়ল শিমু। শিমু পুরো সময়টা পর্দার আড়ালেই দাঁড়িয়ে সব দেখছিল। একবারও এগিয়ে যায়নি। এ মেয়েটা কি নীলিমাকে ভয় পায়, নাকি তার এই রূপ দেখে ঘাবড়ে গেছে? আদৌ কি দেখেছে কি হয়েছিল? শিমুর কাঁধে হাত রাখতেই চমকে উঠল সে। মৃদুলার দিকে তাকিয়ে আশ্বস্ত হলো, বলল, কিছু লাগবে আপা? মৃদুলা খেয়াল করেছে শিমু মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে। হয়তো পড়াশোনা জানে। ওর কাছ থেকে নীলিমার ব্যাপারে ভালো করে জানতে হবে। মৃদুলা বলল, একটু আসবে আমার সাথে, কথা আছে। শিমু মৃদুলার পেছন পেছন চলল। বাড়ির পেছনের দিকে টানা বারান্দা আছে। নানা রকমের পাতাবাহার আর ক্যাকটাস দিয়ে সাজানো জায়গাটা। বসার জন্য কয়েকটা চেয়ার আর দোলনা আছে। ওরা দুজন দুটো চেয়ারে বসলো। মৃদুলা জিজ্ঞেস করলো, কবে থেকে এখানে আছো? 3 মাস। তুমি কি পড়াশোনা জানো? শিমু মাথা ঝাঁকিয়ে বলল, জানি, আমি ইন্টার পাস করেছি। মৃদুলা চমকে উঠে বলল, এত দূর পড়াশোনা করে মানুষের বাড়িতে রান্নার কাজ করছো কেন? শিমু মাথা নিচু করে রইল। একটু সময় নিয়ে কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, আমি অনেক অসুবিধায় ছিলাম আপু। আমার আব্বা ছাড়া পৃথিবীতে কেউ নাই। আব্বা রং মিস্ত্রির কাজ করতো, তাতেই আমাদের সংসার ভালোই চলে যাচ্ছিল। আমি পড়াশোনা করছিলাম। ইন্টার পাসের পরে সরকারি কলেজে অনার্সেও ভর্তি হয়েছিলাম। তখনই আব্বা অসুস্থ হয়ে পড়ে। রঙের কি একটা কেমিক্যালের জন্য হাত পা পড়ে যায়। সেটা ঠিক হতে না হতেই ক্যান্সার ধরা পড়ে। আব্বার পুরোপুরি বিছানায় পড়ে যায়। আমি কোনোদিনও বাইরের কিছুই করিনি। কয়টা টিউশনি শুরু করি, তাতে আব্বার চিকিৎসার টাকা কিছুই বলতে হোক গেলে হয় না। মার্কেটে একটা দোকানে কয়দিন কাজও করেছি, কিছুই কুলাতে পারতেছিলাম না। তখন এই বাড়িতে কাজের সুযোগ পাই। স্যার আব্বার চিকিৎসার সব টাকা দিয়েছেন। বিনিময়ে শুধু 3 বেলা রান্না করতে হয়। মৃদুলা অভিভূত হয়ে গেল। শরীফুল ইসলাম লোকটা তার মানে খুব ভালো লোক? সে শুধু শুধুই তাকে ধূর্ত লোক ভাবছিল? হতে পারে লোকটা অভাবীদের সাহায্য করার জন্যই নিজের সামান্য কাজে লাগিয়ে দিচ্ছে। সে বলল, বুঝলাম। এবার কয়েকটা কথার জবাব দেবে ঠিকঠাক। তোমার নীলিমা ম্যাডামকে কেমন লাগে? শিমু ইতস্তত করে বলল, উনি এমনিতে অনেক ভালো। আমাকে আদর করে, গল্প শোনায়। আমার মা নেই শুনে একদিন নিজ হাতে খাইয়েও দিয়েছিল।
কিন্তু মাঝে মাঝে মাথাটা বিগড়ে যায়, তখন উল্টোপাল্টা কাজ করতে থাকে। উল্টাপাল্টা বলতে? বিড়বিড় করে একা একাই কথা বলে, মাঝে মাঝে কান্নাকাটিও করে। আজও যেমন খাবার ফেলে দিল, এই কাজটা সবচেয়ে বেশি করে। আচ্ছা, স্যারের সাথে ওনার কেমন সম্পর্ক? আমি যতটুকু দেখেছি তাতে ভালোই মনে হয়। স্যারের সামনে উনি সবসময় খুবই স্বাভাবিক থাকে, কোনো দিন এরকম কিছু করে না। যা করে সেটা স্যার বাসায় না থাকলেই করে। কেন? স্যার কি ওনাকে শাসন করে? না, স্যার ম্যামকে অনেক ভালোবাসে, দেখেই তো বোঝা যায়। হয়তো সেজন্যই ম্যাম তখন ভালো থাকে। তুমি কি নীলিমা ম্যাডামকে ভয় পাও? শিমু উত্তর দিল না, মাথা নিচু করে ফেললো। মৃদুলা একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, ধন্যবাদ তোমাকে, এখন যেতে পারো। শিমু নিঃশব্দে উঠে চলে গেল। দমকা বাতাস ছুঁয়ে দিল মৃদুলাকে। গায়ে শীতের কাপড় না থাকায় লোমগুলো দাঁড়িয়ে গেল তার। উঠে ভেতরের দিকে পা বাড়াতেই আবছা অন্ধকারে করিডোরে ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। মানুষটা লম্বা, ছায়া পড়েছে বাগানের দিকে। ছায়াতে দেখা যাচ্ছে মানুষটার হাতে ছুরি। বুকটা ধক করে উঠল মৃদুলার। অস্ফুট বলে উঠল, কে? ছায়ামূর্তি আলোতে চলে এলো ভুলু খালা, হাতে একটা ফল কাটার ছুরি। মৃদুলার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, 7টা বাজে, আপনার বাড়িতে ফেরার সময় হয়েছে, ড্রাইভার রেডি। সারাদিনে মৃদুলার একবারও এই ভুলু খালার সাথে কথা হয়নি। যতবার সামনে পড়েছে কেমন চোরা দৃষ্টিতে তাকিয়েছে, সরাসরি কথা বলেনি। হঠাৎ এমন কথায় মৃদুলার ভয় হতে লাগলো। এই মহিলাও কি নীলিমার সাথে থেকে অপকৃতিস্থ হয়ে গেছে নাকি? মৃদুলা কোনো কথা না বলে বেরিয়ে গেল। গাড়িতে ওঠার আগ মুহূর্তে শিমু উপস্থিত হলো। জিজ্ঞেস করলো, আপা, আপনি কি পরের দিন আসবেন? জানি না। আসবেন প্লিজ, ম্যাম আর আপনার সাথে এরকম করবে না। তোমাকে বলেছে? না, প্রথম যেদিন আমি এসেছিলাম সেদিন উনি আমার সাথেও এমন করেছিল, তারপর আর কখনোই করেনি। মৃদুলা অবাক হয়ে চেয়ে রইল। শিমু আর কথা না বলে ছুটে ভেতরে চলে গেল। পরের দিন ডিসেম্বরের 2 তারিখ, শুক্রবার। চাকরির দ্বিতীয় দিনে ছুটি পেয়ে গেছে মৃদুলা। শুক্রবার দিনটা সে শুয়ে বসেই কাটায়। রিমিও ভোরবেলা বের হয়ে যায়, ফেরে গভীর রাতে। মৃদুলা সকালে নাস্তা সেরে 1 কাপ গরম চা নিয়ে বসলো। ইন্টারনেটে নীলিমার রোগের লক্ষণ লিখে খুঁজতে লাগলো রোগটা কি হতে পারে। খুব বেশি সময় লাগলো না। ইন্টারনেটে তার ভান্ডার থেকে মৃদুলাকে জানিয়ে দিল এসবই সিজোফ্রেনিয়ার লক্ষণ। এটা এক ধরনের মানসিক রোগ। এই রোগে আক্রান্ত রোগীর হ্যালোসিলেশন হয়, চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়, বিচিত্র সব শব্দ শুনে যা আসলে হচ্ছে না, ইত্যাদি আরও অনেক রকম লক্ষণ। এর সমাধান করতে অবশ্যই মানসিক ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু এই সহজ বিষয়টা শরীফুল ইসলাম লোকটা কেন বুঝতে পারছে না? নাকি সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো লাভ হয়নি? মৃদুলার কি উচিত একদিনের অভিজ্ঞতা থেকে এই বিষয়ে কিছু বলা, নাকি আরও কিছু দিন দেখবে? সন্ধ্যের দিকে মৃদুলার মোবাইলে শরীফুল ইসলামের টেক্সট এলো, আগামীকাল সময় মতো পৌঁছে যাবেন। গতকালের ঘটনার জন্য দুঃখিত, সেটার পুনরাবৃত্তি আর হবে না। মৃদুলার মনে পড়লো লোকটা বলেছিল তার স্ত্রী পাগল নয়, কিন্তু ওই মহিলা পাগল ছাড়া আর কি। মৃদুলার কাছে সব কেমন এলোমেলো হতে লাগলো। রাতে ঠিকঠাক ঘুম হলো না, আজে বাজে স্বপ্ন দেখে বারবার জেগে উঠলো সে। শেষ রাতের দিকে গাঢ় ঘুম হলো। মৃদুলা পরদিন ওই বাড়িতে গেল। ঢুকেই নীলিমাকে দেখতে পেল দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখে নীলিমা খিলখিল করে হেসে বলল, এসো, ভিতরে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। মৃদুলা ভেতরে ঢুকে দেখলেও সিলিং ফ্যানে একটা ফাঁসির দড়ি ঝোলানো হয়েছে। নীলিমা তার হাত ধরে টেনে দড়ির দিকে নিয়ে যেতে লাগলো। মৃদুলা কোনো মতে হাত ছাড়িয়ে বাইরের দিকে দৌড় দিল। তখনই সামনে পড়লো জ্যাক। তাকে প্রাণীটা তাড়া করতেই শুরু করলো। সে হোঁচট খেয়ে পড়ে গেলেও একটু পরেই জ্যাক এক লাফে তার উপর চড়ে বসলো। জ্যাকের বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লালা গড়িয়ে পড়লো মৃদুলার মুখে। বিকট গর্জন করে সেটা কামড় বসালো মৃদুলার গলায়। চিৎকার দিয়ে উঠে বসলো মৃদুলা। গলা শুকিয়ে গেছে। ফজরের আজান হচ্ছে। এমন ভয়ানক স্বপ্নটা সে কেন দেখলো? প্রচন্ড ভয় আঁকড়ে ধরলো তাকে। ছোটবেলায় শুনতো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এটাও যদি তাই হয়। বাড়িটার নাম শর্মিলা হাউস।
গতদিন গাড়িতে এসেছিল বলে নামটা চোখে পড়েনি। নাম ফলকটা শ্বেত পাথরের বাঁধানো, ঝকঝক করছে। শর্মিলা কার নাম? শরীফুল ইসলামের মায়ের নাকি? দারোয়ান গেট খুলে দিলে সাবধানে ভেতরে ঢুকলো মৃদুলা। ঢুকে ওর হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। জ্যাক দৌড়ে আসছে। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মৃদুলা, চোখ দুটো বন্ধ করে ফেললো। জ্যাক কাছে এসে গ্রান সুখে কিছুক্ষণ মৃদুলাকে ঘিরে চক্কর দিয়ে আবার আপন মনে ফিরে গেল। হাঁপ ছেড়ে বাঁচল সে। বড় লনটা পেরিয়ে বাড়িতে গিয়ে ঢুকলো। দরজা খোলা। প্রথমে কাউকেই দেখতে পেল না। দিনের বেলাতেও হল ঘরে আবছা অন্ধকার। তার কারণ পুরো ঘরের সব জানালা বন্ধ, শুধু দরজাটাই খোলা। অস্বস্তি হতেই শুরু করলো মৃদুলার। সোফাটা চোখে পড়তেই চমকে উঠল। নীলিমা বসে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মৃদুলাকে তাকাতে দেখে নীলিমা স্মিত হেসে বলল, এসেছো তুমি? কেমন আছো? মৃদুলা প্রতিউত্তরে হেসে বলল, ভালো, বসো, তোমার সাথে কথা আছে। মৃদুলা এগিয়ে গিয়ে নীলিমার বিপরীত দিকের সোফায় বসলো। নীলিমা খিলখিল করে হেসে বলল, ভয় পাচ্ছো? তার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখছো নাকি? মৃদুলার অস্বস্তি বেড়ে গেল। নীলিমা বোধহয় সেটা বুঝতে পেরে খুব স্বাভাবিক গলায় বলল, ভয় পেও না মৃদুলা, আমি গতদিনের ব্যবহারের জন্য লজ্জিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। সকালের রোদের একাংশ ভেন্টিলেনের গলে নীলিমার মুখের উপর পড়েছে। অপার্থিব সুন্দর লাগছে তাকে। মৃদুলার ভীষণ মায়া হলো। মনে হলো এই মহিলা তার আর কোনো ক্ষতি করতেই পারে না। নেহাত অসুস্থ বলেই সেদিনের কাণ্ডটা করে ফেলেছিল। সে উঠে নীলিমার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত রেখে বলল, ভালো, আপনি কেমন আছেন? আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, আপনি কষ্ট পাবেন না। নীলিমা একটু অবাক হয়ে তাকালো। কি বুঝেছো আমার ব্যাপারে? মৃদুলা বিপাকে পড়ে গেল। একটা মানসিক রোগীকে কি সে বলবে? আপনি অসুস্থ সেটা বুঝেছি, একটু ভেবে নিয়ে বলল। আপনি যে আমাকে ভুল বুঝেছিলেন সেটা বুঝেছি। নীলিমার বোধহয় উত্তরটা পছন্দ হলো, বলল, ঠিক ধরেছ, খুলেই বলছি তোমাকে। নীলিমা সোফার উপর পা তুলে মৃদুলার দিকে মুখ করে বসলো। বলতে শুরু করলো, তুমি যেদিন এলে তার আগের দিন ও আমাকে বলল শুধু আমাকে দেখাশোনার জন্য একটা মানুষ রাখবে, সর্বক্ষণ সে আমাকে সঙ্গ দেবে। আমিও কিছু মনে করিনি, কিন্তু তোমাকে দেখার পরেই আমার গা চলে গেল। মাত্র কয়েকদিন আগেই আমি ওর স্টাডি রুমের টেবিলের একটা ফাইল দেখেছিলাম, যেখানে তোমার বায়োডেটা আর অনেকগুলো ছবি ছিল। তখন থেকেই আমার মনে সন্দেহ ছিল ওর হয়তো তোমার সাথে অ্যাফেয়ার চলছে। আসলে আমি একটু সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলাম ইদানিং, তো সেদিন ওকে কিছুই বলিনি। কিন্তু তোমাকে দেখে আমার সন্দেহ আরও পাকাপোক্ত হলো। এত শিক্ষিত সুন্দরী একটা মেয়ে আমার দেখাশোনা করবে কেন? তার মানে হয়তো ও তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার দেখাশোনার নাম করে তুমি এসেছো আমাকে মারতে। এই পর্যন্ত বলে নীলিমা নিঃশ্বাস নিতে থামলো। মৃদুলার গায়ে কাটা দিচ্ছে। কি ভয়ানক চিন্তা। নীলিমা বলতে লাগলো, প্রথমেই তোমাকে কিছু বলিনি, কারণ সারাদিন তোমার সাথে থেকে দেখতে চেয়েছিলাম তুমি কোন দিক দিয়ে আমার চেয়ে ভালো। আমার স্বামী কি দেখে তোমাকে পছন্দ করলো। দুপুরে খাবারের বিষের কথা ভেবে মেজাজ ঠিক রাখতে পারিনি। তারপর সন্ধ্যায় হঠাৎ ঘুম ভেঙে তোমার চেহারা দেখেই আর নিজেকে সামলে রাখতে পারিনি, তোমাকে আক্রমণ করে বসি। তখন সেদিন রাতে ফিরে ও আমার সাথে অনেক রাগ করেছে, খুলে বলেছে তুমি নাকি চাকরি পাচ্ছিলে না, তাই সে এই চাকরি দিয়েছে। ও চায় আমি সারাদিন কাজের লোকদের সাথে না থেকে একটা শিক্ষিত মার্জিত মানুষের সাথে থাকি, তাহলে এই সময়ে আমার জন্যই ভালো হবে। এই সময়ে মানে? তুমি জানো না আমি বেবি একসেপ্ট করেছি? বলেই লজ্জায় লাল টকটকে হয়ে গেল নীলিমা। মৃদুলা বেশ অবাক হলো। কথাটা সে জানতো না। শরীফুল ইসলামের উচিত ছিল তাকে কথাটা জানানো। সেদিন অজ্ঞান হয়ে যাওয়ার পর নীলিমাকে ধরেনি বলে অনুশোচনা হতে লাগলো তার। ও অনেক ভালো, তাই না? আমার খুব খেয়াল রাখে। ভাগ্য করে এমন একটা বর পেয়েছি। হ্যাঁ,
এই চলো, খাবে না? ভুলু খালাকে আজকে ভাপা পিঠা বানাতে বলেছি, যা ভালো বানায় না, ঘৃণা পাচ্ছে। এতক্ষণ উত্তেজনায় ঘ্রাণের দিকে খেয়াল ছিল না মৃদুলার। মিষ্টি একটা ঘ্রাণ নাকে ঢুকে পড়ছে। মৃদুলার বহু আগের একটা ঘটনা চট করে মনে পড়ে গেল। গ্রামের ছোট্ট টিনের ঘর, মেঝেটা মাটির। বিকেলে ঘুম থেকে উঠে এই ঘ্রাণটা নাকে এলো তার। ধর্মর করে উঠে বসলো সে। পায়ে পায়ে এগিয়ে গেল মাটির ঘের দেওয়া রান্নাঘরের দিকে। মিনি ফুপুকে দেখতে পেল মাটির হাঁড়িতে পিঠা চড়িয়েছে। ফুফুর পরনে মলিন হয়ে আসা সবুজ পাড়ের লাল শাড়ি, মাথায় ঘোমটা, বাম্পে ভরে আছে রান্নাঘরটা। চুলায় লাকড়ি পোড়ার সাথে পিঠের ঘ্রাণ মিশে মিষ্টি একটা ঘোর লাগা ও আবহ সৃষ্টি হয়েছে। কুয়াশায় ঘিরে আসছে প্রকৃতি। শীতে কাচুমাচু হয়ে চুলার কাছে গিয়ে পিড়ি পেতে বসলো মৃদুলা। সন্ধেবেলা ঘরে ফিরতে থাকা পাখিদের কিচিরমিচিরে শুনতে শুনতেই ধোয়া ওঠা গরম পিঠা মুখে পড়ল। কি ভাবছো এত? নীলিমার ধাক্কায় বাস্তবে ফিরল মৃদুলা। মৃদু হেসে বলল, কিছু না, চলুন। খাবার টেবিলে যেতে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলল মৃদুলা। মিনি ফুপু কি বেঁচে আছে এখনো? এখনো কি পিঠা বানায়? মৃদুলাকে কি মনে পড়ে তার? টেবিলের পাশে শিমু হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। মৃদুলাকে দেখে চোখ ইশারা করে বুঝিয়ে দিল সে এসেছে বলেই খুশি হয়েছে মেয়েটা। খাওয়ার পর্ব শেষে ওরা লনে কিছুক্ষণ হাঁটলো। নীলিমাকে বই পড়ে শোনালো মৃদুলা। দুপুরে খাওয়ার পর নীলিমা ঘুমাতে গেল নিজের ঘরে। মৃদুলাকেও গেস্ট রুমটা খুলে দিল, বলল বিশ্রাম নিতে। গেস্ট রুমের ধবধবে সাদা বিছানায় বসতে গা ডুবে গেল মৃদুলার। নরম পালকের মতো বিছানা। শোয়ার সাথে সাথেই ঘুমে জড়িয়ে এলো চোখ। গত রাতে ঘুম হয়নি বলেই হয়তো ঘুমটা গভীর হলো। সে যখন উঠলো তখন চারদিক অন্ধকার। হাত ঘড়ি দেখে আঁতকে উঠলো সে। রাত 9টা বাজে। তাকে কেউ ডাকেনি কেন? দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হলো মৃদুলা। নীলিমাকে দেখতে পেল না কাছে পিঠে। হল ঘরে ঢুকতেই শরীফুল ইসলামের সামনে পড়ে গেল। শরীফুল বাঁকা হাসি হেসে বলল, আপনাকে আমার স্ত্রীর দেখাশোনা করতে রাখা হয়েছে, ঘুমাতে নয়। যান, গাড়ি রেডি আছে। এরপর যেন এমন না হয় কাজে ফাঁকি দেয়া লোকদের আমি একদম দেখতে পারি না। সেদিনের অত অদ্র ব্যবহারের পর আজকে চোখ রাঙানোটা হজম করতে কষ্ট হলো মৃদুলার। চাকরির দ্বিতীয় দিনেও ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে রওনা হলো সে। দীর্ঘক্ষণ ঘুমানোর কারণে শরীরটা অবসন্ন লাগছে মৃদুলার। এলোমেলো পা ফেলে বাড়িতে ঢুকলো সে। বাইরে থেকে শোনা যাচ্ছে রিমি কারোর সাথে চেঁচিয়ে ঝগড়া করছে। ফোন কানে নিয়ে কথা বলতে বলতে গেট খুললো রিমি। তারপর নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। বাইরে থেকে অস্পষ্টভাবে কানে আসছে অশ্রাব্য গালাগাল। মৃদুলা ঘরে ঢুকে থম মেরে বসে রইল অনেকক্ষণ। নড়তেও ইচ্ছে করছে না এই মুহূর্তে। মাথায় এলোমেলো জট পাকানো চিন্তারা ঘুরপাক খেয়ে যাচ্ছে। কতক্ষণ বসেছিল জানা নেই। রিমির ডাকে সম্বিত ফিরল তার। তুমি কি খেয়ে আসছো? না। ও, আমিও খাই নাই, রান্নাও করি নাই কিছু। ভাবছি তোমার থেকে ভাত নেব আজকে। এসে দেখি তুমিও আসো নাই, রান্নাও করো নাই। ও। রিমি চলে গেল। একটু পরে ফিরে এলো দুটো প্লেট নিয়ে। দুজনের জন্য একটা করে বার্গার। রিমি হাসি মুখে বলল, অর্ডার করে ফেলছি। ওই যে বড় রাস্তার মোড়ে যে রেস্টুরেন্টটা হয়েছে না, এত ভালো, হোম ডেলিভারিও দেয়। সুবিধাই হইল আমার, নাও খাও। মৃদুলাও খেয়াল হলো তার যথেষ্ট ক্ষুধে লেগেছে। পেট চৌচো করছে। বার্গারটা তুলে কামড় বসালো সে। রিমি কথা ছাড়া থাকতে পারে না, বকেই যাচ্ছে এক মনে। আমি ভাবছিলাম তুমি খেয়ে আসছো, তাই শুধু নিজের জন্য অর্ডার করছিলাম। এখন দেখি ভালো হয়েছে, দুটো খেতে পারতাম না। সাইজে ভালোই বড়, তাই না? হুম। সস দিয়ে খাও না। হুম। কি হয়েছে তোমার? কিছু না। তুমি যেখানে কাজে যাও সেখানকার ঠিকানা দিও তো। মৃদুলা একটু চমকে বলল, কেন? এই যে তুমি রাত করে আসলা, কখনো তো এত রাত বাইরে থাকতে দেখি নাই তোমাকে। টেনশন হইতেছিল। তাছাড়া আমি কত লোকজন চিনি, তুমি তো বলতে গেলে একা। আমাকে সব জানাই রাখবা, নয়তো বিপদে পইরা গেলে খোঁজও পাবো না তোমার। মৃদুলা চোখ দুটো ছলছল করে উঠল। তার আপনজন কেউই নেই। মাঝে মাঝে রিমি মেয়েটা তার জন্য এত ভাবে, মন ভরে যায় তার।
রিমির অবশ্য মৃদুলার আবেগী চেহারাটা খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে খাচ্ছে। বার্গারের ভেতর থেকে লেটুস পাতা বের করে এক কোণে রেখে দিয়েছে। রিমি পাতা বা শাক জাতীয় কিছুই কখনো খায় না। ব্যাপারটা বেশ অবাক করে মৃদুলাকে। তার কারণ মৃদুলারও মা এসব খেত না, মৃদুলার মাও এসব খেত না। নিজের মায়ের সাথে রিমির অদ্ভুত মিলটা মৃদুলাকে প্রায়ই তার মায়ের কথা মনে করিয়ে দেয়। মায়ের স্বভাবগুলো অবশ্য সে নিজের চোখে দেখেনি, সব শুনেছে মিনি ফুপুর কাছে। রাত গভীর হয়ে এলো, মৃদুলার চোখে ঘুম নেই। সে বড় এক মগ কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলো। এই ছোট্ট 2 রুমের বাসারও এক চিলতে বারান্দা আছে। বারান্দার ওপাশের দৃশ্য মোটেও মনোমুগ্ধকর নয়। পাশে একটা এদো গলি, তারপর টিনের একতলা বস্তি। অনেক লোকজন গাদাগাদি করে থাকে। সারাদিন ঝগড়ার শব্দ কানে আসে। ন্যাংটো বাচ্চারাও গলিতে ধুলো মেখে খেলে। এখন অবশ্য সব শুনছান। শীতের রাতে একটা কুকুরও রাস্তায় নেই। আকাশে আধ ভাঙা চাঁদ, হিমেল বাতাস ওর গায়ের পাতলা চাদর ভেদ করে ঠান্ডার হুল ফুটিয়ে দিচ্ছে। মৃদুলার ঘুরে ফিরে পুরনো কথা মনে পড়ছে। মায়ের মুখটা তার ঠিকঠাক মনে নেই। একটা লম্বা অভয়, সারাক্ষণ পান চিবিয়ে ঠোঁট দুটো রাঙা করে থাকতো। ব্যাস এটুকুই ওর মায়ের স্মৃতি। মুখটা গোল না লম্বাটে। মা শাড়ি পরতো না সালোয়ার কামিজ, মায়ের চোখ কেমন ছিল কিচ্ছু মনে নেই। মাত্র 4.5 বছর বয়সে মাকে শেষ দেখেছিল সে। মৃদুলা শুনেছে তার মা মরে গেছে। যদিও কথাটা তার বিশ্বাস হয় না। খারাপ লোকেদের মৃত্যু এত সহজে ঘটে না। মৃদুলার কেন যেন মনে হয় একদিন তার মায়ের সাথে দেখা হয়ে যাবে। সে দেখলেই চিনতে পারবে মহিলাকে। সে শুধু একটা কথাই মাকে জিজ্ঞেস করবে, তাকে এই অভিশপ্ত জীবন দানের কারণ কি। চাকরির 3য় দিন। মৃদুলা সময় মতো পৌঁছে গেল। নীলিমা তখন মাত্র ঘুম থেকে উঠেছে, চুল এলোমেলো। মৃদুলাকে আসতে দেখে মৃদু হেসে বলল, কাল কখন চলে গিয়েছিলে ভাইয়া? আমি যখন তোমার খোঁজ করলাম, ও বলল তুমি নাকি চলে গেছো। মৃদুলা বলল, সরি, আমার ঘুম ভাঙতে দেরি হয়েছিল বলে আপনার সাথে থাকতে পারিনি। ধুর, সরির কি আছে? ভুলু খালা ডাকতে চেয়েছিল তোমাকে, আমিই নিষেধ করেছি। তোমারও তো একটু বিশ্রামের দরকার আছে, বলো। ও, একটা কথা বলি, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকবে, আর আমাকে আপন বোন ভাববে। ভালো কথা। তুমি আমাকে কিছু ডাকো না কেন? বেশিরভাগ কথা ভাব পাচ্ছে চালিয়ে দাও। এভাবে চলবে না। আপু ডাকবে, কেমন? আচ্ছা। সকালের খাওয়া শেষে নীলিমা একটা সিনেমা দেখতে বসলো। মৃদুলা সিনেমাটা আগে দেখেছে, তাই এখন দেখতে ইচ্ছে করছে না, তবুও বসে রইল। খানিকক্ষণ পরেই মনে হলো কে যেন ওকে ইশারা করছে কিছু। হালকা শীষ বাজানোর শব্দ আসছে থেমে থেমে। মৃদুলা পেছনে তাকিয়ে দেখলো শিমু পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মৃদুলাকে তাকাতে দেখে হাত ইশারা করলো। মৃদুলা বাথরুমে যাওয়ার নাম করে উঠে এলো। শিমু তাকে নিয়ে একটু দূরে গিয়ে বলল, ম্যাম আপনাকে মিথ্যা কথা বলেছে। কোনটা মিথ্যে বলল? মৃদুলা অবাক হলো। ওই যে আপনার কালকের ঘুম নিয়ে কত দরদ দেখাচ্ছে আপনার সামনে। আর কালকে তো রেগে আগুন হয়ে গেছিল। ভুলু খালা আর আমার সামনে কিছুক্ষণ গজগজ করেছে। তারপর স্যার আসার পর তার কান এক গাদা কথা লাগিয়েছিল। আপনি নাকি শুধু কাজে ফাঁকি দেন। স্যার তো সেজন্যই আপনাকে বকতো। মৃদুলার মনটা নিমিষেই তেতো হয়ে গেল। তীব্র অপমানবোধ জেঁকে ধরলো। এই মহিলা কি তাকে নিয়ে খেলছে? মুখে এক আর মনে আরেক। মৃদুলা ফিরে গিয়ে দেখলো নীলিমা পা নাচাচ্ছে। খুব আনন্দ হচ্ছে তার। মৃদুলার মনে হলো মাথায় অসুখ টসুখ কিচ্ছু না, সব ভান। ইচ্ছে করে এসব করে। সম্ভবত সেটা শরীফুল ইসলাম জানে, তাই ডাক্তার ডাকার বদলে তাকে রেখেছে। অবশ্য একটা ব্যাপারে মৃদুলার খানিক স্বস্তি হলো। শরীফুল ইসলাম লোকটা গতকাল অমন ব্যবহার করেছিল বউয়ের কথা শুনে, আর সে কত কি ভেবেছে। এলোমেলো চিন্তায় আচ্ছন্ন মৃদুলার শরীরে হঠাৎই ভীষণ ঝাঁকুনি লাগলো। পর মুহূর্তেই নীলিমা তার কাজ ঘেঁষে এসে তার একটা হাত খামচে ধরলো, অন্য হাতে নিজের চোখ দুটো ঢেকে ফেললো। মৃদুলা কিছু বোঝার আগেই ব্যথায় আহ শব্দ করে উঠল। নীলিমার এবড়ো থাবড়ো নখ বসে গেছে মৃদুলার হাতে। চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেছে কোনাগুলো, রক্ত বের হয়ে গেছে জায়গা থেকে। মৃদুলা অনেক কষ্টে নীলিমার হাতটা সরিয়ে দিল। নীলিমা বিড়বিড় করে কি যেন বলছে।
আর একটু কাছে গিয়ে মৃদুলা শুনতে পেল নীলিমা থেমে থেমে বলছে, ভূত, টিভি বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। জানো না আমি ভয় পাই। মৃদুলা তাকিয়ে দেখলো ভারতীয় সিনেমা চলছে, নায়ক নায়িকা গাড়িতে বসে কথা বলছে। সে যেহেতু এটা আগে দেখেছে তাই নিশ্চিতভাবে বলতে পারে এই সিনেমাতে কোনো ভূতের চিহ্ন নেই। হঠাৎ করে ভূত দেখলো কোথা থেকে নীলিমা? নাকি এটাও অভিনয়? মৃদুলা রিমোট চেপে টিভি বন্ধ করলো, বলল, চোখ খুলুন, কিচ্ছু নেই। নীলিমা আঙ্গুলের ফাঁক দিয়ে তাকালো, নিশ্চিত হয়ে তারপর পুরো চোখ খুললো। এবার মৃদুলার দিকে ফিরে কর্কশ সুরে বলল, তুমি মাঝখানে চ্যানেল পাল্টে ভূতের সিনেমা দিয়েছিলে কেন? আমি দেইনি। মৃদুলা খুবই বিরক্ত হয়ে বলল, তুমি ছাড়া এই ঘরে আর কে আছে? একটু আগেই একটা ভূতের ছবি চলে এলো। বললাম তো দেইনি আমি। নীলিমা তার কথা কানেও তুলল না, উঠে চলে যেতে যেতে বলল, আর কখনো এই কাজ করো না, আমি অনেক ভয় পাই। মৃদুলা সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তার অসহ্য লাগতে শুরু করেছে সব। কিছুক্ষণ পর শিমুর ডাকে সম্বিত ফিরল তার। শিমু তার হাত ধরে বলল, রক্ত পড়ছে আপা, অ্যান্টিসেপটিক দিয়ে দিয়েছি, আসুন। মৃদুলার এতক্ষণ খেয়ালই ছিল না, হাত দেখে আঁতকে উঠল সে। কেটেছে ভালোভাবেই। জায়গাটাতে স্যাভলন দিয়ে মুছে ব্যান্ডেজ লাগিয়ে দিল শিমু। মৃদুলা টিভির ঘরে ফিরল। তার কেমন সন্দেহ লাগছে ভূতের ব্যাপারটা নিয়ে। টিভি চালু করে দেখলো এখনো সিনেমা হচ্ছে। তার আগের চ্যানেলে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, কিন্তু পরের চ্যানেলটা দিতে তীক্ষ্ণ আর্তনাদের শব্দে নিজের অজান্তেই কেঁপে উঠল মৃদুলা। সত্যি ভূতে সিনেমা হচ্ছে। প্রেতাত্মার চেহারা ভয়ানক। এটা দেখে যে কারোই দিনের বেলায় ভয় পেয়ে যাওয়ার কথা। মৃদুলা কাপা হাতে টিভি বন্ধ করে দিল। চ্যানেল আসলেই বদলে দিয়েছিল, কিন্তু কেমন করে? চ্যানেল আসলে বদলে গেছিল, কিন্তু কেমন করে? নীলিমা নিজে বদলায়নি তো। তারপর ভয় পেয়ে তাকে দোষ দিচ্ছে, কিন্তু তাও সম্ভব না। মৃদুলা চট করে মনে পড়ে গেল রিমোটটা ছিল তার বাম পাশে, নীলিমা বসেছিল তার ডান দিকে। রিমোট নিল কখন আর রাখলো কখন? কিন্তু নীলিমা না পাল্টালে চ্যানেলটা কি আপনা আপনি বদলে গেল? কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারলো না মৃদুলা। দুপুরে খেতে বসে নীলিমার বাম হাতের নখগুলো খেয়াল করলো মৃদুলা। মনে হলো ইচ্ছে করে এত বিশ্রীভাবে কাটা হয়েছে, যাতে কিছুতে লাগলেই কেটে যায়। মৃদুলা নখের এই অবস্থার কথা জিজ্ঞেস করতেই নীলিমা বলল, আরে জানো না এমন কিভাবে হয়েছে? আমি নিজেও জানি না। গোসল করতে গিয়ে খেয়াল করলাম। আজকেই খেয়াল করেছেন? গতকাল ছিল না? হুম, ও তো বড় নখ রাখলে খুব রাগ করে। রাতে ওর গায়ে বিঁধলে বিরক্ত হয় বলে বিয়ের পর থেকেই নখ ছোট রাখতে হয়। আমি বাম হাতের নখ কাটতে পারি না, ও কেটে দেয়। একটু বড় হয়েছিল নখ, কিন্তু এমন ছিল না। ডান হাতেরটা কেটে ফেলেছি, এটা পারিনি। আচ্ছা, খাওয়ার পর আমি কেটে দিব। নখ কাটার সময় নীলিমা প্রথম মৃদুলার হাতের ব্যান্ডেজটা খেয়াল করলো। অবাক হয়ে বলল, কি হয়েছিল এখানে? মৃদুলা এড়িয়ে যেতে চাইলো, কিন্তু পরে নীলিমার পিড়াপিড়িতে বলতে হলো। নীলিমার মুখটা ভীষণ দুঃখী দুঃখী হয়ে গেল। বলল, আমি ইচ্ছে করে করিনি ভাইয়া, তুমি আমাকে মাফ করো। মৃদুলার আবার মায়া হলো নীলিমার জন্য। ওর কোন মুখটা সত্যি? মৃদুলার কখনো কাউকে খারাপ ভাবতে ইচ্ছে করে না, এখনো করলো না। হয়তো নীলিমা অসুস্থ বলেই ভুলভাল কাজ করে। বিকেলের দিকে নীলিমা ঘুমিয়ে গেলে মৃদুলা এদিক ওদিক ঘুরতে লাগলো। আজ ভুলেও শোয়ার কথা ভাবেনি। নীলিমা অবশ্য কয়েকবার বলেছিল, মৃদুলা পাত্তা দেয়নি। বাইরে হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে টিভি দেখার কথা ভেবেই টিভির ঘরের দিকে পা বাড়ালো। এই ঘরটায় জানলার দরজা মোটা পর্দা দেয়া। দরজা দিয়ে ঢোকার সময় না দেখতে পেয়ে মেঝেতে রাখা একটা টবে পা বেঁধে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। সরে গিয়ে দেখলো টবটা অনেক বড়, তাতে ঝাঁকড়া একটা পাতাবাহার গাছ। পাতার ফাঁকে কিছু একটা দেখা যাচ্ছে। মৃদুলা হাত ঢুকিয়ে বের করে আনলো জিনিসটা। দেখলো একটা রিমোট। এই একই রকম রিমোট আছে টিভির পাশেও। তার মানে কি কেউ পর্দার আড়াল থেকে টিভির চ্যানেল বদলে দিয়েছিল সকালে? চিন্তাটা আসতেই গা শিরশির করে উঠল মৃদুলার। কে হতে পারে সে? এখন বাড়িতে আছে মাত্র 4 জন, আর সে আর নীলিমা বাদে বাকি 2 জন থাকে, ভুলু খালা আর শিমু। শিমু তখন তার সাথে কথা শেষে রান্নাঘরে গিয়েছিল।
রান্নার ঘ্রাণ আসছিল সে সময়। তার মানে এদিকে ঘোরাফেরা করার জন্য একজন মানুষই থাকে, ভুলু খালা। কিন্তু ওই মহিলা এসব করবে কেন? মৃদুলা বাকি পুরো সময়টা ভুলু খালাকে নজরে নজরে রাখলো। মহিলা এমনিতেই যথেষ্ট রহস্যময়। তার সবসময় চেহারায় বিব্রত একটা ভাব নিয়ে ঘোরাফেরা করে। মনে হয় কি একটা যেন লুকোচ্ছে, রহস্য করছে। সন্ধ্যার একটু পর মৃদুলা হঠাৎ নীলিমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করি আপু। করো। কিছু মনে করবেন না তো? আরে করে ফেলো তো। আপনি কি মাঝে মধ্যেই আশেপাশে আজব জিনিস দেখতে পান, এমন কিছু যেটা ঠিক স্বাভাবিক নয়? নীলিমা মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেল। সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, হ্যাঁ। কি দেখছেন? ছায়া। কিসের ছায়া? ভয়ে সবসময় মনে হয় কেউ আমাকে খুন করতে চাইছে। ভয়ের ছায়া কেমন করে দেখা যায় মৃদুলা জানে না। সে কথা জিজ্ঞেস করতেও ইচ্ছে হলো না। নীলিমার কথা শুনে তার নিজেরও ভয় লাগতে শুরু করেছে। সেদিন তো সে নিজের চোখে দেখেছিল ছুরি হাতে ভুলু খালার ছায়া। তাহলে ওই মহিলাই কি মারতে চাইছে নীলিমাকে? কিন্তু কেন? পরের 2 দিন তেমন কিছুই হলো না। শুধু ভুলু খালার ব্যাপারে কিছু বিষয় জেনে নিল মৃদুলা। সরাসরি জিজ্ঞেস না করে এমনিতে কথায় কথায় এক বিকেলে নীলিমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ভুলু খালা এই বাড়িতে কবে থেকে থাকে? নীলিমা তখন ছাদে বসে চেয়ারে পা তুলে শেষ বিকেলে রোদ গায়ে মাখছে। মৃদুলার প্রশ্নে চোখ বুজে নিজের ঠোঁটটা কামড়ে একটু ভেবে বলল, এই বাড়িটা যখন বানানো হয়েছে তখন থেকে, সম্ভবত 10 বছরের কাছাকাছি। এতদিন? হ্যাঁ, তাই তো জানি। আপনার শ্বশুর শাশুড়ি কি বেঁচে আছেন? না। খুব অবাক হলো মৃদুলা। একটা দীর্ঘশ্বাস ছাড়লো নীলিমা। আমার মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ নেই। ও। আমার শ্বশুর মারা গিয়েছিলেন ওর জন্মের কিছুদিন আগে। শাশুড়ি মা ওকে নিয়ে খুব বিপদে পড়েছিলেন তখন। বাবা নিজের পছন্দের বিয়ে করেছিলেন বলে আমার দাদা শ্বশুর মাকে মেনে নেননি, বাড়িতে জায়গা দেয়নি কোনোদিনও। আমার শাশুড়ি মা নার্স ছিলেন, আমার দাদা শ্বশুর ছিলেন সম্ভ্রান্ত পরিবার। সেই জন্য বাবা মারা যাওয়ার পরেও মাকে ওই বাড়িতে তোলেননি তিনি। কিন্তু দাদার একটাই ছেলে ছিল, ওর বাবা। উনি মারা যাওয়ার পর সব সম্পত্তি ওই পায়। এখানে আগের বাড়িটা ছিল, ও সেই বাড়ি ভেঙে এটা বানিয়েছে। যে বাড়িতে ওর মায়ের জায়গা হয়নি সেখানে ও থাকতে চায়নি। আপনার শাশুড়ি মারা গেছেন কবে? ওর বয়স যখন 17 তখন হার্টের সমস্যা ছিল, অপারেশন করতে গিয়ে মৃত্যু। আহারে। তখন থেকেই ভুলু খালা ওর দেখাশোনা করেন। ওরা আগে যে গ্রামে থাকতো সেখানেই ভুলু খালাও থাকতেন। প্রতিবেশী ছিলেন, ভালো সম্পর্ক ছিল। মা মারা যাওয়ার আগে ওনাকে বলে যান ছেলে দেখাশোনা করতে। তখন থেকে ও যেখানে, খালাও সেখানে। আর ভুলু খালার পরিবার? ওনার কেউ নেই, অল্প বয়সে বিধবা হয়েছিলেন, সন্তান ছিল না। মা বাবার বোঝা হয়েছিল। ওর সাথে ঢাকায় চলে আসতে সবাই বেঁচে গিয়েছিল। তার মানে দুঃখী মহিলা। হ্যাঁ, একদম। ও তো মায়ের মতোই দেখে, কাজ করতে দিতে চায় না, খালাই জোর করে করে আর কি। মৃদুলার সন্দেহ সব গুবলেট হয়ে গেল। বুলু খালা হয়তো মানুষ ভালোই তাহলে, কিন্তু হিসেব মিলছে না। যাকগে, পরে নীলিমা আবার ভুলু খালাকে নিয়ে তার এত আগ্রহ দেখে কিছু ভেবে বসে কিনা। সে অন্য প্রসঙ্গে চলে গেল। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 5 বছর 3 মাস। ও। সন্ধে হয়ে আসছে। বিকেলে রোদ মরে গিয়ে পাতলা কুয়াশা জমতে শুরু করেছে। মৃদুলা বলল, চলুন আপু, নিচে যাই, আপনার ঠান্ডা লেগে যাবে আবার। নীলিমা হেসে বলল, অনেক দিন পর ছাদে এলাম গো। কনসেপ্ট করার পর থেকে আসা হয় না। খালা বা শিমুকে বললেও ঠিক ভরসা পাই না। তোমার জন্য আসা হলো। আচ্ছা চলুন। আর একটু থাকি, এখানে বসে কথা বলতে ভালো লাগছে। পরে ঠান্ডা লাগলে স্যার আমাকে বকবেন। নীলিমা হিহি করে হেসে বলল, স্যারকে ভয় পাও নাকি?
ও কিছু বলবে না। না বলুক, চলুন তো। নীলিমাকে অবশেষেও বলল। নিচে নীলিমার ঘরে এসে বসলো ওরা। নীলিমা পিঠের নিচে দুটো বালিশ দিয়ে আছোয়া হয়ে বলল, আমার বাপের বাড়ি কেউ নেই জানো। ছোটবেলা থেকে আমি একদম নিঃসঙ্গ। এই প্রথম আমার কাউকে বন্ধু ভাবতে ইচ্ছে করছে, সে হলো তুমি। আমি আমি বন্ধু হিসেবে একদম বোরিং। সমস্যা নেই, ইন্টারেস্টিং বন্ধু কেমন হয় আমি জানি না। বন্ধু হইনি কেন? নীলিমা চোখ দুটো জানলা ছাপিয়ে বহু দূর চলে গেল। কিসের একটা ঘুরে চলে গেল যেন। হঠাৎই ধুম করে বাস্তবে ফিরে এসে বলল, আমি বিয়ের আগের পুরোটা জীবন চার দেওয়ালের মধ্যেই কাটিয়েছি। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা যায়। বাবার মাথায় একটু সমস্যা ছিল। সে সবসময় ভাবতো বাইরে বের হলেই আমার বিপদ হবে। আমাকে আটকে রাখতো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িতে, যেখান থেকে একটুখানি আকাশ দেখা যেত। আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। চার দেওয়ালের মাঝেই আধো পাগল বাবার সাথে বড় হয়েছি আমি। পড়াশোনার জন্য বের হতে হয়নি। বাড়িতে শিক্ষক এসে পড়িয়ে যেত, তাও কাউকে 6 মাসের বেশি রাখা হতো না। কাজের লোক ছিল 2 জন, তাও ভূতের মতো নিঃশব্দে কাজকর্ম করত। আমার সঙ্গী বলতে গেলে কেউই ছিল না। একা একা কাঁদতাম, বাবাকে কিছু বলতেও পারতাম না। খুব ভয় পেতাম তাকে। বাইরে কখনো যাওয়ার হলে বোরখায় মুড়ে গাড়ির জানালা বন্ধ করে যেতে হতো। বিয়ের আগে বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগই ছিল না। বন্ধু তো অনেক দূরের কথা। নীলিমা নিঃশ্বাস ফেলার জন্য থামলো। তারপর বলতে শুরু করলো, আমার বয়স যখন 20, তখন বাবার সাথে ওর খুব খাতির হয়ে যায়। সম্ভবত ব্যবসায়িক কাজে আলাপ হয়েছিল। এতটাই ভালো সম্পর্ক হয় যে ওকে বাবা বাড়িতে নিয়ে যায়, আমার সাথে আলাপ করিয়ে দেয়। খুব অবাক হয়েছিলাম। কোনোদিন তেমন মানুষের সাথে মেশা হয়নি বলে ভীষণ অস্বস্তি হচ্ছিল। একসময় যাওয়া আসা করতে করতে ওর সাথে আমিও ফ্রি হয়ে যাই। কিছুদিন পর জানতে পারি বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ের পর প্রথম বাইরে দুনিয়া দেখার স্বাদ পাই আমি। তবু বাবার রেস্ট্রিকশন মেনে চলতে হতো। বিয়ের 1.5 বছরের মাথায় বাবা যখন মারা যায়, তখন থেকে আমি পুরোপুরি স্বাধীন। কিন্তু সমস্যা কি হলো জানো? বাবার যে অসুখটা ছিল সেটা তার মারা যাওয়ার পর আমাকে পেয়ে বসলো। কেন যেন সারাক্ষণ মনে হতে থাকে কেউ আমাকে মারতে চাইছে। চারিদিকে শুধু শত্রু আর শত্রুর অজস্র চোখ। তাই এখন নিজে গৃহবন্দী হয়ে আছি, বাইরে যেতে ভয় হয়। মৃদুলা তন্ময় হয়ে শুনছিল। নীলিমা থেমে থেমে বলল, আপনি যখন বুঝতে পারছেন কিছু সমস্যা আছে, তখন সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন না কেন? দেখিয়েছি, ওষুধও দিয়েছে, এক্সারসাইজ দিয়েছে, আর বলেছে রিল্যাক্স থাকতে। এমনিতে আমি সবসময় রিল্যাক্সেই থাকি। মাঝে মাঝে হঠাৎ গড়বড় হয়ে যায়, তখন ডাক্তারের কথা মনে থাকে না। বাচ্চাটা হয়ে গেলে হয়তো সব ঠিক হবে। জানি না ভাইয়া। নীলিমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। গলাটা খাদে নামিয়ে বলল, আমার এখন সবচেয়ে বেশি সন্দেহ হয় কাকে জানো? কাকে? শিমুকে। এত ছোট্ট একটা মেয়েকে রান্নার জন্য রেখে দিল ও। কত বললাম এই মেয়ে কেন। ও বলল শিমু নাকি খুব ভালো রাঁধে। ওর বাবা বাবুর্চি, ওর থেকে শিখেছে। জোর করে রাখলো শিমুকে। পরে খাবার খেয়ে দেখি আসলে ভালো রাঁধে। তাই আর কিছু বলিনি। কিন্তু 3টে মাস থাকলো, তাও মেয়েটা আমাকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখে। ওর চোখের দিকে তাকালে মাঝে মাঝে গা ছমছম করে। মৃদুলা দম আটকে আসলো। এই বাড়িতে হচ্ছেটা কি? আর শিমু সেদিন বলল ওর বাবা রং মিস্ত্রি, তাহলে বাবুর্চি হয়ে গেল কবে? সে জিজ্ঞেস করলো, শিমুর বাবার নাকি ক্যান্সার। ধুর, কে বলল? ওই মেয়ে বলেছে, মিথ্যাবাদী একটা। ওর বাবা তো সেদিনও এসেছিল মেয়ের কাছে টাকা নিতে। বাপটা আস্ত হারামি।
মেয়েকে দিয়ে খাটিয়ে সেই টাকা দিয়ে ফুর্তি করে বেড়ায়। মৃদুলার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। শিমু সেদিন এতগুলো মিথ্যে কথা বলল কেন? নাকি নীলিমা ভুল বকছে? সেদিনের মতো সময় শেষ হয়ে গেলে ফিরে গেল মৃদুলা। গেট থেকে বের হওয়ার সময় দেখতে পেল জ্যাকের সাথে আপন মনে কথা বলছে বুলু খালা। দূর থেকে কথা শোনা গেল না, তবে কৌতূহলী হয়ে চেয়ে রইল মৃদুলা। বুলু খালাকে এই প্রথম হেসে কথা বলতে দেখলো সে, তাও কুকুরের সাথে।